আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে মূলত আলোচনা করছি আমি আগামীকাল 13ই নভেম্বর ঢাকাতে আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করেছে এবং পলাতক যেই সন্ত্রাসী বাহিনী ছিল আওয়ামী লীগের, যারা দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে, মূলত তারাই এই লকডাউনটি আহ্বান করেছে এবং এর বাস্তবায়নের টোটালি দায়ভার দিয়েছে বাংলাদেশে বসবাসরত কিছু উচ্ছৃঙ্খল আছে আর কিছু নিরীহ আওয়ামী লীগ কর্মীদের উপরে। এই অবস্থায় আমরা বিগত 2 দিন যাবৎ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি। বাসে আগুন দেখেছি, পেট্রোল বোমা দেখেছি এবং বাসে মানুষ মারার ঘটনা দেখেছি। এই বিষয়টা নিয়েই মূলত আমার আজকের আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি শুরুতেই যেই বিষয়টা বলে রাখি যে আমরা বিগত 5ই আগস্টের পরে বেশ কিছু ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে। তার ভিতরে একটা ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং তারও পরবর্তীতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই দুটো ঘটনার পরে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক মুখপাত্র, যাদের ভিতরে সুপ্ত আওয়ামী লীগ ছিল, তারা প্রকাশ্যে আলোচনা শুরু করে টকশোগুলি মাতিয়ে বেড়ায় এবং ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী বয়ান ফেরি করা শুরু করে। কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এগুলি উচিত নয়। আওয়ামী লীগকে নির্বাচনে বাহির রাখলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। এই ইনক্লুসিভ মারানিরা বা সুশীল যেই নামধারী কিছু মানুষ, তারাই মূলত এই বিষয়টা সবসময় সামনে এনেছে। তো বিগত 2 দিনের যেই কর্মযোগ্য আওয়ামী লীগের বা সন্ত্রাসী কর্মকাণ্ড, এই 2 দিনের কর্মকাণ্ডই মূলত ওই আওয়ামী সুশীল যারা ছিল, যারা আওয়ামী লীগের বয়ান ফেরি করতো বা আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার চেষ্টা করত, তাদের মুখে একেবারে সিল মেরে দিয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত তারা যেই বিষয়টা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেছে, এই কর্মসূচির মাধ্যমে তাদের সেই বিষয়টা ভেস্তে গেছে এবং এটা তো স্পষ্ট যে এই কর্মসূচির পরে আওয়ামী লীগকে নতুন করে আবার মানুষ চেনা শুরু করেছে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম 5ই আগস্টের পরে মোটামুটি সারা বাংলাদেশ 1-2 দিন পরেই শান্ত হয়ে যায়। কিছুটা জ্বালাও পোড়াও থাকলেও সেটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এবং এই ঠিক করার পিছনে সকল রাজনৈতিক দল অগ্রণী ভূমিকা পালন করে। সেটা বিএনপি হোক বা তখন তো এনসিপি হয়নি, ছাত্র সংগঠনগুলি হোক বা জামাত ইসলামী হোক বা অন্যান্য ইসলামী দলগুলি হোক, সকলে একসাথে একই সুরে কথা বলেছে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখার স্বার্থে কারো ঘরে আগুন দেওয়া যাবে না, কাউকে মারা যাবে না, মব সন্ত্রাস করা যাবে না, বিভিন্নভাবে তারা মোটামুটি বাংলাদেশকে শান্ত করে। এরপরে এসে এই বিগত প্রায় 1.5 বছরে মানুষ অনেকটা আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে একেবারে ভুলতে বসেছিল। এখন হঠাৎ করে তারা এই 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা ঢাকাকে লকডাউন ঘোষণা করে এবং তারই ধারাবাহিকতায় 2-3 দিন আগের থেকে তারা বিভিন্ন জায়গায় ঢাকার এবং ঢাকার বাহিরেও, আজকে সকালে দেখলাম ময়মনসিংহে একটি হৃদয় বিদারক ঘটনা। সেখানে পেট্রোল পাম্পের পাশে একটি বাস দাঁড়ানো ছিল, সেখানে বাসের ড্রাইভার তার ভিতরে ঘুমন্ত ছিল। সেই অবস্থায় দুটো লোক এসে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে তারা দৌড়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে দাউ দাউ করে বাসটি জ্বলে যায় এবং সেই ড্রাইভার তার ভিতরেই ভস্মীভূত হয়ে যায়। কি নৃশংস অবস্থা! মানে এগুলি দেখলে আমাদের সেই 5ই আগস্টের সময় আমরা দেখেছিলাম সাভারে, নবীনগরে যে জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছিল, সেই দৃশ্যই আবার ভেসে ওঠে। এই দৃশ্যগুলি মোটামুটি আমাদের পরিচিত, কারণ বিগত সময়েও, বিগত 16 বছরে আমরা বিভিন্ন সময় বিএনপির যে কোনো কর্মসূচিতে মাঠে ময়দানে থাকতো মূলত আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ তখন ক্ষমতায়, প্রত্যেকটা আন্দোলনকে নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য এবং সুশীল মারানিদেরকে মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা আগুন সন্ত্রাস করতো, পেট্রোল বোমা মারতো বাসে। এবং সেই বিষয়টা সুশীল মারানিরা টকশোতে এসে, টক মারানিরা তারা কি করতো, বিএনপির বিপক্ষে কথা বলতো। আমরা তো এটাও দেখেছি যে আনন্দ শোভাযাত্রা নামে যে একটা শোভাযাত্রা হতো 1লা বৈশাখে, সেখানে বেগম খালেদা জিয়ার মূর্তি বানিয়ে তার হাতে পেট্রোল বোমা দেওয়া হয়েছে, যেটা এতটাই ন্যাক্কারজনক ঘটনা যে বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন একেবারে মানে সামান্যতম 2-4 জন পাওয়া যায় ভদ্র রাজনীতিবিদ, তাদের ভিতরে অন্যতম বেগম খালেদা জিয়া, যিনি
শত প্রতিকূল অবস্থার ভিতরেও সহিংসতা পছন্দ করেন না, তিনি উগ্রতা পছন্দ করেন না। দীর্ঘদিন তাকে জেলখানায় থেকে বা কারান্তরীণ থেকে তার শরীর স্বাস্থ্য একেবারেই যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। এমন অবস্থায় যখন শেখ হাসিনা পালায়ন করে, তারপরেও সাক্ষাৎকারে তিনি একবারের জন্য হাসিনার নামটা পর্যন্ত নেননি। এমন একজন ভদ্র মহিলা, এমন একজন ভদ্র রাজনীতিবিদ, সম্মানিতা, তাকে কেন্দ্র করে কি জঘন্য মিথ্যাচার করেছে এই টকশমা রানীরা। আজকে তারা মুখে কুলুপ দিয়ে রাখবে। এই যে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাসী হচ্ছে, এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন তারা এই বিষয়টা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা ভিন্ন ভাবে এটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন আর বোকা না, তারা সবকিছু বোঝে, সবকিছু তারা অনুধাবন করতে পারে। যে কারণে এখন আপনি নতুন করে ভুলভাল বুঝিয়ে কাউকেই আপনি ভুল বোঝাইতে পারবেন না। এই অবস্থায় এসে আসলেই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছিল বা ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে তার বাস্তব উদাহরণ তারা এই 2 দিনে দিয়ে রেখেছে। অর্থাৎ তারা বুঝিয়েছে যে আসলে আমাদেরকে এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করাটা যৌক্তিক। অর্থাৎ আমরা কেমন, অর্থাৎ তারা নিজেরা কেমন সেটা তারা এখন প্রমাণ দিয়েছে। তারা সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া কোনো কিছুই বোঝে না, তারা আগুন সন্ত্রাস দিয়ে মানুষ খুন করা ছাড়া কোনো কিছুই বোঝে না, তারা গুলি, রাইফেল, লগি, বৈঠা এগুলি ছাড়া কোনো কিছুই বোঝে না, পিস্তল এগুলি তো হরহামেশাই দেখেছি। এবং ইদানিং তারা ডাক দিয়েছে লগি বৈঠা নিয়ে মাঠে নামতে। ওই যে আমাদের 28 অক্টোবরের কথা মনে আছে, যেখানে পল্টনে, গুলিস্তানে সেখানে কি অবস্থা, ভয়াবহ অবস্থা করেছিল, যে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই মৃত মানুষের উপরে তারা নৃত্য করেছিল। এমন পাষণ্ড পাশবিক আচরণ যারা করতে পারে তারা আসলে মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। এখন আওয়ামী লীগ আসলেই নির্বাচন করতে পারবে না বা নিষিদ্ধ কেন জরুরি, মূলত এই বিষয়টা বলেই আমি আমার আজকের আলোচনার ইতি টানবো। যে আওয়ামী লীগ দেখেন বিগত 16 বছর তারা বিভিন্নভাবে আমাদের অধিকার খর্ব করেছে, ভোটাধিকার নষ্ট করেছে, আমাদের বাকস্বাধীনতা কেড়েছে এবং টোটাল বাংলাদেশে রাজনীতি করার কারো কোনো অধিকার ছিল না। অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা ছক আছে, ওই ছকের ভিতরে বসে বসেই রাজনীতি করতে হবে, এর বাইরে যেতে পারবে না। কুসুম কুসুম কিছু প্রতিবাদ তাদের করা যাবে, কিন্তু বেশি উত্তপ্ত প্রতিবাদ করলেই তার জবান টেনে ধরা হতো। এই অবস্থায় থেকে বিগত 16 বছরের জেল জুলুম সবকিছুর পরেও মানুষ যতটুকু না ছিল, তারপরে সর্বশেষ গত জুলাই বিপ্লবে মাত্র কয়েকদিনের ব্যবধানে যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, প্রায় 1.5 লক্ষাধিক মানুষকে পঙ্গু করেছে, পুড়িয়ে মানুষ মেরেছে, এমন একটা ভয়াবহ অবস্থার ভিতরে তারা মানুষের দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য তখনও তারা এই আগুন সন্ত্রাস করেছে, যেটা পরবর্তীতে শেখ হাসিনার সংলাপে বা শেখ হাসিনার টেলি সংলাপে ধরা পড়েছে। যে তিনি বলেছিল যে আমি আগুন দিতে বললাম কোথায় আর ওরা দিল কোথায়। মানে ওরা দিছে বিটিভি ভবনে, এটা তো শেখ হাসিনা বলেননি। ওরা দিয়েছে সেতু ভবনে, এটা তো শেখ হাসিনা বলেননি। শেখ হাসিনা অন্যান্য জায়গায় দিতে বলেছিল। অর্থাৎ এখানে শেখ হাসিনা যেই জায়গায় আগুন দিতে বলেছিল আওয়ামী লীগের কর্মীরা সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় দেওয়াতে একটু হতাশ হয়েছিল। কিন্তু সর্বোপরি এটা নিয়েও নাটক হয়েছে। আমরা দেখেছিলাম ওই সময় মেট্রো রেল দেখতে গিয়ে কি একেবারে নাকে মুখে ওনার নাক দিয়ে পানি ঝরে, এজন্য নাকে রুমাল ধরে। এরপরে বিটিভি ভবনে গিয়ে সে কি মায়া কান্না, সুশীল যেই গুলি ছিল, আমাদের শিল্পীগুলি ছিল, ফেরদৌস সহ তার অধীনে আরো অনেকেই ছিল, মানে সে কি কান্না। মানুষের লাশ, শত শত হাজার হাজার মানুষের লাশের থেকে তাদের বিটিভি ভবনটা অনেক গুরুত্বপূর্ণ, তাদের কাছে মেট্রো রেলটা গুরুত্বপূর্ণ। অথচ এই বিটিভি ভবন, মেট্রো রেল, সেতু ভবনের আগুন তারাই দিয়েছিল। অর্থাৎ নাটের গুরু তারা, আবার মানুষের সামনে কেঁদে বুক ভাসিয়ে মানুষকে তাদের দিকে মনস্থ করা এবং তাদের দিকে আকৃষ্ট করার একটা যে নীল নকশা, একটা নাটক, সেটা আমরা সবসময় দেখে এসেছি। ইতিপূর্বে বিএনপির, বললামই, বিএনপির যে আন্দোলনগুলি, সেই আন্দোলনকে করার জন্য, নষ্ট করার জন্য তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আগুন সন্ত্রাসী করে নামটা বিএনপির ঘাড়ে দিত। অথচ ওই সময় আমরা দেখেছি যেই কয়েকজনই আগুন সন্ত্রাসী কার্যকলাপের কারণে গ্রেফতার হয়েছে সেগুলি কোনো না কোনোভাবেই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখনো আপনি খুঁজে দেখবেন যতগুলি আগুনের ঘটনা ঘটেছে, আপনি ধরতে পারলে স্পষ্টত প্রমাণিত হবে যে প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত। এই অবস্থায় এসে এরকম আগুন সন্ত্রাসী, এরকম খুন জাহাজানি করার পরেও যারা ন্যূনতম লজ্জাবোধ নেই, যারা ন্যূনতম ক্ষমা চাওয়ার মতো কোনো স্পষ্ট কোনো বক্তব্য নেই, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আপনি বাংলাদেশের রাজনীতি কে করবে? যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা করে, বাংলাদেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করে, যারা বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে,
নিজেদের তালুক মনে করে নিজেরা সেখানে লুটে পুটে খাওয়ার জন্য যা যা করা সেটা করে, মানুষকে ভোটাধিকার হরণ করে, মানুষকে গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষের বাক স্বাধীনতা হরণ করে, এমনকি মানুষের বেঁচে থাকার স্বাধীনতা পর্যন্ত যারা হরণ করে, তারা আর যাই হোক অন্তত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো সুযোগ নেই। তাছাড়া ইতিপূর্বে পৃথিবীতে যে কোনো জায়গায় যখনই কোনো গণ আন্দোলনের মাধ্যমে কোনো স্বৈর শাসকের পতন ঘটেছে, তারা কখনোই আর সেই দেশে রাজনীতি করার মতো কোনো সুযোগ পায়নি। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবে এই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করা বা তাকে পুনরায় এই রাজনীতিতে ফিরিয়ে আনা, স্বচ্ছতা বলে এরা স্বচ্ছ, এরকম কোনো সুযোগ নেই। আপনি দেখবেন এই আওয়ামী লীগের 1% মানুষে এমন পাবেন না যারা নম্র, ভদ্র বা যারা মানবিক বা আপনার এই বিগত ঘটনার কারণে তারা সরি বলে আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে। আমার আত্মীয় স্বজন, পরিচিত বান্ধব যাদের ভিতরেই ন্যূনতম কিছু আওয়ামী লীগ আছে, খুব বেশি নেই, তাদেরকে আমরা একই অবস্থা দেখেছি যে কোনো আওয়ামী লীগ আর এই পর্যন্ত সরি বলেনি, বরং তাদের বক্তব্য হচ্ছে পুলিশ মেরেছে, তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের সাথে উল্টাপাল্টা করেছে, এই সব হত্যাকাণ্ডগুলি আন্দোলনকারীরা করেছে, মানে এখনো তারা মিথ্যাচার করেই পার পেয়ে যাচ্ছে। অথচ আমরা জানি যে যখন কোনো একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান যদি সার্থক না হয় তাহলে যারা আন্দোলন করে তারা দোষী হিসেবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। যদি আন্দোলন সার্থক হয় তাহলে আন্দোলনের বিপক্ষে যে বা যারা কারো কাজ করে তারা যদি নিহত হয়, তারা যদি জখম হয়, সেগুলির কোনো বিচার হয় না। যেমন আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধ দেখি, তখন কিন্তু অনেক পাকি বাহিনী তারা কিন্তু নিহত হয়েছে, আহত হয়েছে, তার কোনো বিচার কেউ দাবি করে না, দাবি করার কোনো বৈধতাও নেই, কারণ আমরা স্বাধীন হয়ে গেছি। আমরা এখানে আমাদের একটা আলাদা এখানে দাঁড়িয়েছে, ক্ষমতা দাঁড়িয়েছে, আমাদের একটি দর্শন এখানে থাকবে, আমাদের সবকিছু আমাদের এখানে প্রতিফলিত হবে। অতএব সেই জায়গায় এসে আমাদের যারা হত্যা করেছে তাদের বিচার আমরা করি বা তাদের বিচার আমরা চাই। পাকিস্তানি বাহিনীর কারো হত্যার জন্য কোনো বিচার কেউ চাওয়ার মতো কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনি ভাবে গত 24শে জুলাই অভ্যুত্থানে যদি মনে করেন অভ্যুত্থান সফল না হতো, তাহলে এই হাসানাত আব্দুল্লাহ, এই সার্জিস নাহিদরা এরা ফাঁসির কাস্টে চলতো, এবং এই অভ্যুত্থানে থাকার কারণে লক্ষ লক্ষ মানুষকে কারান্তরীণ করা হতো। যখন এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেই জায়গায় থেকে ওই নিহত পুলিশ কয়জন আহত হয়েছে, কয়জন নিহত হয়েছে, সেগুলি ডাজেন্ট ম্যাটার, সেগুলি এখানে কোনো ধর্তব্যেই আসবে না, কারণ তারা রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় অবৈধ হুকুম তামিল করতে গিয়ে, আমাদের উপরে জুলুম নির্যাতন করতে গিয়ে তারা মারা গেছে। অতএব এখানে সেই বিষয়গুলি আসবে না। অতএব আমার যে মূল আলোচনা, যে এত সন্ত্রাসী কার্যকলাপের পরেও যেই অবস্থায় এখন তাদের ভুল স্বীকার করার কথা ছিল, যেই বিষয়টা আমরা জামাতকে বারবার বলি যে জামাত অন্তত যদি তারা ভুল স্বীকার করে, সেই ক্ষেত্রে তারা বাংলাদেশে রাজনীতি করার মতো একটি দল আমরা মনে করি। ইদানিং যদিও তারা ভুল স্বীকার করেছে, কতটুকু কার্যকর সেগুলি পাবলিক বা জনগণ বিচার করবে। কিন্তু এই জায়গায় থেকে যদি আমরা আওয়ামী লীগের দিকে দৃষ্টি নিবন্ধন করি, যে আওয়ামী লীগের কোনো একজন ন্যূনতম ছোট থেকে ছোট একজন সমর্থকও এই পর্যন্ত কেউ ভুল স্বীকার করেনি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।